নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক সম্মেলনে এই নিয়ে কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন কুণাল ঘোষ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ও মমতা বালা ঠাকুর। গার্ডেন রিচ কাণ্ড ও মতুয়া ইস্যু ছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিজির অপসারণ প্রসঙ্গেও মন্তব্য করেন কুণাল ঘোষ। জানান, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে বিজেপি ব্যবহার করছে, আর এক্ষেত্রেও তারই প্রতিফলন দেখা গিয়েছে। দেখুন, আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। তারা এজেন্সিগুলো দখল নিয়েছে, তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এক, বিজেপি নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, এজেন্সি বা অন্যান্য যেগুলোকে দখল করছে, যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এরকম অনেকগুলি আছে, সেগুলোকে বিজেপি বিভিন্ন কমিশনগুলো আছে, মানবাধিকার কমিশন, এই কমিশন ওই কমিশন, এগুলোকে দলদাসে পরিণত করে ফেলেছে। তো এখন ইলেকশন কমিশনটাকেও দখল করার চেষ্টা করছে এবং তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশন দিয়ে প্রতিফলনের চেষ্টা করছে। ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা এক। দুই, বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন? বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে, আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। ফলাফল দেখবেন 30 থেকে 35। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাংলার 42-এর মধ্যে, আমরা চেষ্টা করছি সেটা 37-38 ক্রস করাতে। আমরা 42-এর জন্য এগোচ্ছি। ওরা এই সরকারি কোন পদে কে আছে, কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক। আমরা মানুষের কাছে যাব, ভোট জিতে আসবো। উল্লেখ্য, 3 মাস আগে রাজ্য পুলিশের মহানির্দেশক পদে দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে অবিলম্বে রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরিয়ে দিতে বলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে তিনি থাকতে পারবেন না। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের পাশাপাশি 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও লোকসভা নির্বাচনের আগে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট এবং যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশও। ঘটনাচক্রে যে 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে তার মধ্যে 4টিতে ক্ষমতায় বিজেপি এবং তার জোট সঙ্গীরা। নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারণের আদেশ জারি করা হয়েছে। গুজরাট এবং উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডে ক্ষমতায় বিজেপি, বিহারে জেডিইউ বিজেপি জোট, হিমাচলে কংগ্রেস এবং ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেস জোট ক্ষমতায়। এছাড়াও মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার প্রমোটার, ধ্বংসস্তূপে এখনো আটকে কয়েকজন।
গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ার পরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন অবিলম্বে প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরই গ্রেপ্তার করা হয় প্রমোটারকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার করা হলো এক প্রমোটারকে। ধৃত প্রমোটারের নাম মোহাম্মদ ওয়াসিম। তাকে গ্রেপ্তার করেছে গার্ডেন রিচ থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, 304 ধারায় অনিচ্ছাকৃত খুন, 307 ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কলকাতা পুরসভা আইনে মামলা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের দাবি, এখনো বেশ কিছুজন আটকে রয়েছেন ভেতরে। পুলিশ জানিয়েছে, যে জায়গায় ওই বহুতলটি নির্মাণ করা হচ্ছিল সেখানে আগে পুকুর ছিল, তাই পুকুর ভরাটেরও অভিযোগ দায়ের করা হবে। ওই নির্মাণের সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে তার খোঁজ করা হচ্ছে। এদিন দুর্ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শন করে তিনি প্রশাসনকে নির্দেশ দেন প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরই প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। এই অপারেশনটাই যখন থেকে ঘটেছিল, আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো, সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করা যাবে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আছে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। দেখুন, ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন ও পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। দমকল তো কাজ করছে রাত্রি থেকে, দমকল করছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট করছে, কলকাতা পুলিশের ডিএমজি করছে,
সবাই করছে, এনডিআরএফ করছে, কর্পোরেশন করছে। বলছি তো যা বোঝা যাচ্ছে যে 21 জনের মতো লোক হয়েছে, ট্র্যাপড হয়েছে, তার মধ্যে 13 জন উদ্ধার হয়েছে আর 2 জন মারা গেছে, আর বাদ বাকিটা কিছুক্ষণের মধ্যে কিছুটা উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, দমকলে কাজ করে, দমকলের এগুলো স্পেশাল জব, আমরা আমাদের কাজ করেছি। এটা কর্পোরেশনের ব্যাপার, কর্পোরেশনের মন্ত্রী মেয়র বলেছেন, আমি এ বিষয়ে বলবো না। আমি কর্পোরেশনের আমাদের যে দমকলের ব্যাপারটা আমরা সেটা দেখে একটা নিরীহমান 4তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছেছে। আমরা সারা রাত্রি ছিলাম, রেস্কিউ অপারেশন চলছে, এখনো চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে, তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরো মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। সরি, যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশাপাশি যেগুলো খোলার বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। ভিকটিম যারা তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়েই যাদের হারালাম তাদের আর পাবো না। সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না। 2 জন এখনো, আরো উদ্ধার কার্য চলছে। এরপরে আবার এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না, জানলে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায়, সেই জন্য হ্যাঁ রেস্কিউ করছে তারা, আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না। কিন্তু ভেতরে কি আছে, বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানে না। আমরা এটা আস্তে আস্তে করে ওগুলো তুলে তুলে দেখতে হবে, সে কাজটা আমাদের টিম করছে। না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। হাই নিউজ নেটওয়ার্ক। গার্ডেন নিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, তদন্ত হওয়া প্রয়োজন, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাতে কাউন্সিলর, এমএলএ, এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ ওতে থাকতো, তারপর যদি ভাঙতো, তাহলে কি অবস্থা হতো। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি। যে কিনছে
তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ, সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত। রাজনীতির সময় পাবেন, এখন মানুষের পাশে থাকুন। গার্ডেন ব্রিজ ঘটনায় বিরোধীদের মন্তব্যের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতটুকু আমি গণমাধ্যমে দেখেছি, আপনারা জানেন সকালবেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার প্রশাসনের তরফ থেকে তিনি দিয়েছেন। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক, এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে, বিশেষ করে উদ্ধার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি 48 ঘন্টা পরেও হবে, দুদিন পরে করলেও হবে। এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টার্ন অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা উচিত। তাই যারা বিরোধীরা আঙ্গুল তুলছে, আমি বলবো 48 ঘন্টা পরে তুলুন, মানুষের পাশে এসে দাঁড়ান, সবার উপরে মানুষ ধর্ম, মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তুমি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। তারপর মানুষের প্রাণ ফিরে এলে, মানুষ প্রাণে বাঁচলে নিশ্চয়ই আগামী দিন রাজনীতি হবে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কত টাকা নিয়েছে বাম দলগুলি, প্রকাশ্যে এলো নয়া তথ্য। সম্প্রতি ইলেকটোরাল বন্ড নিয়ে নতুন করে তথ্য প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টে যে মুখবন্ধ খামে তাদের বন্ড সূত্র তথ্য দিয়েছিল তা দেয়া হয় নির্বাচন কমিশনকে। সেই তথ্যই প্রকাশ করেছে কমিশন। আর তা থেকেই সামনে এলো রাজনৈতিক অনুদান সংক্রান্ত আরও নয়া তথ্য। নতুন তথ্য থেকে জানা যাচ্ছে দেশের 500টিরও বেশি স্বীকৃত রাজনৈতিক দল তাদের পাওয়া বন্ড অনুদান নিয়ে তথ্য জমা দিয়েছে। এর মধ্যে দেখা গিয়েছে একাধিক জাতীয় দল 1 পয়সাও পায়নি নির্বাচনী বন্ডের মাধ্যমে। এর মধ্যে বিজেপির জোট সঙ্গীরও নাম রয়েছে। সুপ্রিম কোর্টে জমা পড়া সেই মুখবন্ধ খামের তথ্য রবিবার প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি জাতীয় দল হওয়া সত্ত্বেও নির্বাচনী বন্ডের মাধ্যমে 1 পয়সা অনুদান পায়নি 2019 থেকে 2024 সাল পর্যন্ত। এদিকে উত্তর পূর্ব ভারতের একমাত্র জাতীয় দল তথা এনডিএ শরিক এনপিপিও জানিয়েছে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনো টাকা পাননি। এদিকে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স জানিয়েছে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে 50 লাখ টাকার অনুদান পেয়েছিল ভারতী গোষ্ঠী থেকে। এদিকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জানিয়েছে তারা অ্যালাম্বিং ফার্মা নামক সংস্থা থেকে 50 লাখ টাকার রাজনৈতিক অনুদান পেয়েছে বন্ড মারফত। এদিকে গোয়ার জিপিএফ এবং এমজিপি যথাক্রমে 36 এবং 55 লাখ টাকা করে অনুদান পায় নির্বাচনী বন্ডের মাধ্যমে। অন্যদিকে বাম দলগুলি দাবি করেছে তারা নীতির পরিপ্রেক্ষিতে 1 পয়সা অনুদান নির্বাচনী বন্ড মারফত নেয়নি। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল এই নিয়ে তাদের তথ্য পেশ করে সুপ্রিম কোর্টে। সেই তথ্যই প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। এদিকে রাজ ঠাকরের মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা, আসাউদ্দিন ওয়াইসির মিম, অসমের বদরুদ্দিন আজমলের IAUDF, অহম গণপরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, কেরল কংগ্রেস, তামিল মানিলা কংগ্রেস, ডোরাম পিপলস মুভমেন্টের মতন দল নির্বাচনী বন্ডের মাধ্যমে কোনো অনুদান নেয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। এমন ভরা গ্রীষ্মে ভোট হতো না আগে, কবে থেকে বদলালো? এতদিন ধরে নির্বাচনকে এই প্রথমবার। শনিবারই দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 44 দিন ধরে চলবে আসন্ন লোকসভা নির্বাচন। দেশের প্রথম লোকসভা নির্বাচনের পর এতদিন ধরে কখনো আর ভোট চলেনি। 2004 সালে এর অর্ধেকের কম সময় ছিল নির্বাচন। মৌসুম ভবনের পূর্বাভাস এপ্রিল এবং মে মাসে দেশে তাপপ্রবাহ চলবে। এই তীব্র গরমেই 44 দিন ধরে চলবে লোকসভা ভোট। যদিও অতীতে শরৎকালে এবং শীতকালে দেশে লোকসভা ভোট হতো, 2004 সাল থেকে ভরা গ্রীষ্মে হচ্ছে লোকসভা নির্বাচন। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার প্রায় 6 মাস এগিয়ে আনে ভোট। তাদের ধারণা হয়েছিল সেই সময় ভোট হলে জনমত তাদের পক্ষেই হবে। তারপর থেকেই স্থায়ীভাবে ভরা গ্রীষ্মেই লোকসভা ভোট হতে শুরু করে। তার আগে সেপ্টেম্বর অক্টোবরে লোকসভা ভোট হতো দেশে। 30 দিনের মধ্যে শেষ হয়ে যেত ভোট।
দেশের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো পর্যন্ত দীর্ঘতম। 25 রাজ্যের 489টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছিল। পরিকাঠামো প্রয়োজনীয় ব্যবস্থার অভাবে 68 দফায় হয়েছিল ভোট। বেশিরভাগ কেন্দ্রেই ভোট হয়েছিল 1952 সালের গোড়ায়। হিমাচলে সে সময় প্রবল ঠান্ডা থাকে, সে কারণে 1951 সালের অক্টোবরে ভোট হয়েছিল। তবে জম্মু কাশ্মীরে কোনো ভোটই হয়নি। সেখানে প্রথমবার লোকসভা ভোট হয় 1967 সালে। 1962 থেকে 1989 সাল পর্যন্ত ভোট চলেছে 4 থেকে 10 দিন। সব থেকে কম দিনে ভোট শেষ হয়েছে 1980 সালে। 3 থেকে 6 জানুয়ারি চলেছিল ভোট। সেবার ফের ভোটে জিতে ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী। 1998 সালে ইন্দ্র কুমার গুজরালের সরকার পড়ে যায়। ফেব্রুয়ারিতে হয় লোকসভা ভোট। 13 দিনে শেষ হয়েছিল সেই ভোট। 1999 সালে লোকসভা নির্বাচন চলেছিল 29 দিন। 2004 সালে 4 দফায় হয়েছিল লোকসভা নির্বাচন, চলেছিল 21 দিন। তারপর ক্রমেই বৃদ্ধি পেতে থাকে ভোটের দিন। 2009 সালে 28 দিন ধরে চলেছিল ভোট। 5 দফায় নির্বাচন হয়েছিল সেবার। 2014 সালে 9 দফায় হয়েছিল নির্বাচন, চলেছিল 36 দিন ধরে। 2019 সালে লোকসভা নির্বাচনে 39 দিন ধরে ভোট গ্রহণ হয়েছিল। 7 দফায় হয়েছিল নির্বাচন। এবছর 44 দিন ধরে চলবে নির্বাচন। 7 দফায় হবে ভোট গ্রহণ। প্রথম দফার ভোট 19 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হচ্ছে 26 এপ্রিল, তৃতীয় দফা 7ই মে, চতুর্থ দফা 13ই মে, পঞ্চম দফা 20 মে, ষষ্ঠ দফা 25 মে এবং সপ্তম দফা 1 জুন। ভোট গণনা হবে 4 জুন। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে পাকিস্তানি সংস্থাও। পুলওয়ামা হামলার পরেই সত্যিটা কি? নির্বাচনী বন্ড কিনে ভারতের রাজনৈতিক দলে অনুদান দিয়েছে পাকিস্তানের এক সংস্থা, তাও আবার 2019 সালে পুলওয়ামা হামলার ঠিক পরে। নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে আসতেই এমন খবরে হইচই পড়ে সমাজ মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে আনে নির্বাচন সদন। নির্বাচনী বন্ডের নথি বিশ্লেষণ করে দেখা গিয়েছে 2019 সালের 18 এপ্রিল 14টি বন্ড কিনে মোট 95 লক্ষ টাকা অনুদান দিয়েছে হাব পাওয়ার কোম্পানি নামে এক সংস্থা। আর তারপর থেকেই হইচইয়ের সূত্রপাত। হাব পাওয়ার কোম্পানি নামে গুগলে সার্চ করলেই দেখা যাবে সেটি একটি পাকিস্তানি সংস্থা। পাকিস্তানের প্রথম এবং বৃহৎ স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাও বটে, যার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 3250 মেগাওয়াট। হাব পাওয়ার কোম্পানি 1994 সালে তৈরি হয়, যার সদর দপ্তর করাচিতে। নেট মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থার চেয়ারম্যান হাবিবুল্লাহ খান এবং সিইও জর্জ নিকোলাস। একে পাকিস্তানি সংস্থা, তার উপর আবার পুলওয়ামা হামলার ঠিক পরেই অনুদান। দুইয়ে 4 করে নেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায় কংগ্রেসকেও। এক্স হ্যান্ডেলে 15ই মার্চ চণ্ডীগড়ে কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা অভাবনীয়। পাকিস্তানের সংস্থা হাব পাওয়ার কোম্পানি পুলওয়ামা হামলার কয়েক সপ্তাহ পরেই নির্বাচনী বন্ড কিনে অনুদান দিয়েছে। যখন সারা দেশ পুলওয়ামা হামলায় নিহত 40 ভারতীয় সেনার জন্য শোক পালন করছিল, তখন কেউ পাকিস্তানের থেকে আসা তহবিল উপভোগ করছিল। এখন বোঝা যাচ্ছে কেন পুলওয়ামা হামলায় সঠিক তদন্ত করা হয়নি, এখনো কেন অপরাধীরা ধরা পড়েনি। কংগ্রেসের তরফে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করা হলেও সমাজ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ মনে করছে বিজেপি সরকারকে নিশানা করেই ওই পোস্ট করেছে কংগ্রেস। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল বাড়ে। পুলওয়ামা হামলার পরেই হাব পাওয়ার কোম্পানির নির্বাচনী বন্ড কেনার ঘটনা নিছকই কাকতালীয় নয় বলেই অনেকে মন্তব্য করেছেন। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এই অনুদান ছিল বিজেপির জন্য? তবে কারা নির্বাচনী বন্ড কিনেছে এবং কোন রাজনৈতিক দল কত টাকা অনুদান পেয়েছে তা প্রকাশ্যে এলেও কে কোন রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে তা প্রকাশ্যে আসেনি। তাই পুরো বিষয়টাই ছিল প্রশ্ন এবং জল্পনার স্তরে। পুরো বিষয়টি নিয়ে যখন জলঘোলা হতে শুরু করেছে, তখনই তড়িঘড়ি এক্স হ্যান্ডেলে এসে বিবৃতি জারি করেছে ওই পাক সংস্থা হাব পাওয়ার কোম্পানি। হাবকো এক্সে জানায়, ভারতীয় নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার সঙ্গে তাদের সংস্থার কোনো সম্পর্ক নেই। ওই অনুদান অন্য কেউ দিয়েছে। ভারতে তাদের কোনো ব্যবসায়িক শাখা নেই বলেও স্পষ্ট করেছে হাবকো। যেভাবে তাদের নাম ভারতের নির্বাচনী বন্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে ভুয়ো খবর ছড়াচ্ছে বলেও বিবৃতিতে জানায় পাক সংস্থা। এরপর প্রশ্ন ওঠে, তাহলে ওই নামে কে নির্বাচনী বন্ড কিনে ভারতীয় রাজনৈতিক দলে অনুদান দিল? আরও তথ্য ঘেটে দেখা যায় হাব পাওয়ার কোম্পানি নামে ভারতেও একটি সংস্থা রয়েছে। দেখা যায় পাক সংস্থার সমনামী ওই ভারতীয় সংস্থার দপ্তর দিল্লিতে, যদিও তাদের কোনো পাকিস্তানি যোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সমাজ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ভারতের হাব পাওয়ার কোম্পানি দীপাবলির আলো এবং রিচার্জেবল বাল্ব সহ বিভিন্ন বৈদ্যুতিন জিনিসপত্রের পাইকারি বিক্রেতা। সংস্থার বার্ষিক আয় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের পোর্টাল অনুযায়ী দিল্লির হাব পাওয়ার কোম্পানি রবি মেহরা নামে এক ব্যক্তির মালিকাধীন। 2018 সালের 12ই নভেম্বর সেই সংস্থা শুরু হয়। অফিসের ঠিকানা দিল্লির গীতা কলোনি। মনে করা হচ্ছে ভারতীয় এই সংস্থা 95 লক্ষ টাকার অনুদান দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে, যদিও কোন রাজনৈতিক দলের হাতে সেই অনুদান গিয়েছে তা স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারত জোড়ো ন্যায়যাত্রা সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেন। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, হিন্দু ধর্মে একটি শব্দ আছে শক্তি, আমরা এক শক্তির সাথে লড়াই করছি। প্রশ্ন হলো সেই শক্তি কি? हम शक्ति से लड़ रहे हैं, एक शक्ति से लड़ रहे हैं। अब सवाल उठता है वो शक्ति क्या है? जैसे किसी ने यहां कहा राजा की आत्मा ईवीएम में है। सही है, सही है। राजा की आत्मा ईवीएम में है। हिंदुस्तान की हर संस्था में है, ईडी में है, सीबीआई में है, इनकम टैक्स डिपार्टमेंट में है। एक वरिष्ठ नेता, नाम नहीं लेना चाहता हूं, इसी प्रदेश के एक वरिष्ठ नेता कांग्रेस पार्टी को छोड़ते हैं और रो के कहते हैं, मेरी मां से रो के कहते हैं कि सोनिया जी मुझे शर्म आ रही है, मेरे में इन लोगों से, इस शक्ति से लड़ने की हिम्मत नहीं है, मैं जेल नहीं जाना चाहता हूं। और ये एक नहीं है, ऐसे हजारों लोग डराए गए हैं। क्या आप सोचते हो शिवसेना के लोग, एनसी के लोग ऐसे ही चले गए? नहीं, जिस शक्ति की मैं बात कर रहा हूं, उन्होंने उनका गला पकड़कर उनको बीजेपी की ओर किया है और वो सब डर के गए हैं। শক্তি মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, রাহুল গান্ধী দেশের মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন। তিনি আরো বলেন, আগামী ৪ঠা জুন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। अभी कल मुंबई में इंडी एलायंस की रैली थी और चुनाव घोषित होने के बाद इंडी एलायंस की ये पहली और उनके लिए सबसे महत्वपूर्ण रैली थी। उस रैली में उन्होंने अपना घोषणा पत्र जाहिर किया और उनके पहले घोषणा पत्र का ऐलान क्या है? मुंबई के शिवाजी मैदान में जो छत्रपति शिवाजी महाराज कहते थे, जब एक औरत को उठा करके लाए तो उन्होंने कहा, काश अगर तुम मेरी मां होती तो मैं भी तेरे जैसा सुंदर होता। ऐसा शिवाजी पार्क जहां से इंडी एलायंस ने अपनी घोषणा पत्र जाहिर किया और उन्होंने कहा है कि उनकी लड़ाई शक्ति के खिलाफ है। मेरे लिए हर मां शक्ति का रूप है, हर बेटी शक्ति का रूप है। और मेरी इन माताओं बहनों की तरफ से, माताओं बहनों, आपको मैं शक्ति के रूप में पूजा करता हूं। मैं भारत मां का पुजारी हूं। मैं आप शक्ति स्वरूपा सब माता बहन बेटियों का भी पुजारी हूं।
और जिन्होंने कल शिवाजी पार्क में इंडिया अलायंस ने अपना घोषणा पत्र शक्ति को खत्म करने के लिए किया है, मैं इस चुनौती को स्वीकार करता हूं और मैं इन शक्ति स्वरूपा माताओं बहनों की रक्षा के लिए जान की बाजी लगा दूंगा, जीवन खपा दूंगा। क्या भारत की धरती पर कोई शक्ति के विनाश की बात कर सकता है क्या? क्या शक्ति का विनाश हमें मंजूर है? हम सब शक्ति की आराधना करते हैं कि नहीं करते हैं? पूरा हिंदुस्तान शक्ति की आराधना करता है कि नहीं करता है? अरे हमने तो चंद्रयान की सफलता को भी किसको समर्पित किया? चंद्रयान की सफलता को भी, जहां चंद्रयान ने लैंड किया, हमने उस सफलता को भी शिव शक्ति नाम देकर के शिव शक्ति को समर्पित किया है। और ये लोग शक्ति के विनाश का बिगुल फूंक रहे हैं। माताएं बहनें, शक्ति स्वरूपा आप है। क्या ऐसे लोगों को शक्ति का विनाश करने के मौका देंगे क्या? मौका देंगे क्या? शक्ति का विनाश करने वालों का विनाश होना चाहिए कि नहीं होना चाहिए? शक्ति स्वरूपा माताओं की रक्षा होनी चाहिए कि नहीं होनी चाहिए? शक्ति के संस्कार की रक्षा होनी चाहिए कि नहीं होनी चाहिए? और इसलिए भाइयों बहनों, इंडिया अलायंस ने कल अपनी घोषणा जाहिर कर दी है। घोषणा पत्र उनका जाहिर हो गया है और इसलिए लड़ाई एक तरफ शक्ति के विनाश के लोग करने वाले लोग हैं, दूसरी तरफ शक्ति की पूजा करने वाले लोग हैं। मुकाबला 4 जून को हो जाएगा। कौन शक्ति का विनाश कर सकता है और कौन शक्ति के आशीर्वाद प्राप्त कर सकता है, इसका मुकाबला 4 जून को हो जाएगा। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তদন্ত করা হোক, অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের তৃণমূল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনটাই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল তৃণমূল। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাড়ুর চিলাকালুরিপেটে এক নির্বাচনী সমাবেশে যান মোদী। তৃণমূলের অভিযোগ, মোদী ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে, আর তা নিয়েই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূলের তরফে এই অভিযোগ জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। যদিও রাজ্য বিজেপির কোনো নেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন। তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বই মন্তব্য করবে এবং বিষয়টি ভুল না ঠিক তা বিচার করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের প্রচারের জন্য সরকারি পরিবহন যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না। তাই তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদী। তৃণমূল এও দাবি করেছে, মোদী যে আচরণবিধি লঙ্ঘন করেছেন সেই একই বিধি লঙ্ঘনের জন্য 1975 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও শাস্তির মুখে পড়তে হয়েছিল। তৃণমূল জানিয়েছে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল আসন্ন লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী প্রচারের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল দাবি করেছে, যদি বিজেপি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভাড়াও নিয়ে থাকে তাহলে তা কেন নেওয়া হয়েছে তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। কেন নির্বাচনী প্রচারের জন্য একই রকম নিরাপত্তা ব্যবস্থা থাকা অন্য হেলিকপ্টার ব্যবহার করা হলো না, সেই প্রশ্ন তুলছে তৃণমূল।
তৃণমূল যে মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সেই বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছে শকেট। মোদীর সঙ্গে ভারতীয় বায়ুসেনার একটি ছবিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। শকেট লিখেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেন মোদী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারের জন্য সরকারি পরিবহন ব্যবহার করা যায় না। দেখা যাক নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করা শুরু করে কিনা বা কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। উল্লেখ্য, শনিবার 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের লোকসভা ভোট হবে 7 দফায়। প্রথম দফার ভোট 19 এপ্রিল, সপ্তম দফার ভোট গ্রহণ হবে 1 জুন, 4 জুন ভোট গণনা। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সারা দেশে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। তারপর থেকেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটে অর্থের লেনদেন রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন কোনো নেতা বা নেত্রী যদি কোথাও চার্টার বিমান বা চপার নিয়ে প্রচারে যান, প্রয়োজনে পুলিশ বা বাহিনীও সেখানে তল্লাশি চালাতে পারে। আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতে নজরদারির জন্য ড্রোন উড়বে বলেও জানিয়েছেন তিনি। সেই আবহেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। মালগাড়ি ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের 4টি কামরা। মধ্যরাতে সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা রাজস্থানে। ফের বড়সড় দুর্ঘটনার কবলে রেল। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত ট্রেনে 4টি কামরা। মধ্যরাতে সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা রাজস্থানে। সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে পড়ে সুপারফাস্ট ট্রেনের 4টি কোচ এবং ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই এই ঘটনায়, তবে একাধিক যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। রবিবার রাত 1টা নাগাদ রাজস্থানের অজমেরের মাদা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। গুজরাতের সবরমতী থেকে উত্তরপ্রদেশের আগ্রার দিকে যাচ্ছিল সবরমতী আগ্রা সুপারফাস্ট ট্রেন। রাজস্থানের অজমেরে মাদা স্টেশনে পৌঁছানোর মুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। সংঘর্ষের ফলে ট্রেনের 4টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে ছিটকে যায় ট্রেনের ইঞ্জিনও। সুপারফাস্ট ট্রেনের এক যাত্রী জানান, যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎ জোর শব্দে সকলের ঘুম ভেঙে যায়। তীব্র শব্দ পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলও গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন একাধিক যাত্রী। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাইনের উপর থেকে সুপারফাস্ট ট্রেনের কোচগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল সামান্য বিঘ্নিত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। यहाँ पर 3 लाइनें हैं, अप मेन लाइन, डाउन मेन लाइन एंड अजमेर बाईपास लाइन। जी, अप मेन लाइन, डाउन मेन लाइन। तो डाउन मेन से गाड़ी आ रही थी, होम सिग्नल उसका रेड था। उसको जो पायलट्स को कंट्रोल करने में थोड़ा वक्त लग गया। इधर से दूसरी गुड्स ट्रेन मेरी क्रॉस कर रही थी, तो वो कंट्रोल करने में देरी हो गई और उनके दोनों साइड से रगड़ खा गई, जिसके कारण ट्रेन के कुछ कोचेज डिले हो गए हैं। चोट किसी को नहीं लगी, किसी का कोई बड़ी चोट नहीं लगी है। एक आदमी को फर्स्ट एड, थोड़ी सी खुरच लगी थी, उसको फर्स्ट एड दे करके फर्स्ट एड दिया गया। देन हम लोगों ने वो ट्रेन भी यहाँ से साइड से चालू हो गई। 3 में से 2 लाइनों पर ट्रेन की आवागमनी चालू हो गई है। नहीं, एक ट्रैक पे 2 ट्रेन नहीं थी, एक डाउन मेन से दूसरी जा रही थी। तीसरी जो लाइन है मेरी बाईपास लाइन से क्रॉस कर रही थी। ऐसा नहीं है कि एक ही ट्रैक पे ऊपर 2 हैं, कोई सिग्नल फेलियर या कोई टेक्निकल फेलियर इसमें कोई नहीं है। नहीं, वो जो क्योंकि गुड्स ट्रेन लोडेड गुड्स ट्रेन थी, क्लिंकर से भरी हुई थी, तो उसमें वजन बहुत था। तो जब 2 हैवी, एक हैवी और एक हल्के, एक हैवी और प्लीज आगे हो जाइए थोड़ा, एक हैवी और एक लाइट जो व्हीकल जो साइड में गुजरते हैं, तो हल्के वाला व्हीकल साइड पे हो जाता है। व्हीकल 2 रास्ते हमने 2 लाइन फिट हो गई हैं। जैसे अभी देख रहे हैं राजधानी आ चुकी है, सबसे पहले भी यहाँ से एक ट्रेन गुजर चुकी है। अब मेरी राजधानी प्रॉपर पाथ पर आ रही है, तो वो राजधानी अभी क्रॉस करेगी। यहाँ सर 2 रूट अभी चालू हो गए हैं। तो जो पहले जो रात से प्रभावित हुए थे, जिनको ट्रेन को कंट्रोल किया गया था, अब उन ट्रेन को पहले निकालेंगे। हमने यहाँ पर 3 ऑफिसर्स की कमेटी को गठित कर दिया गया है, वो इसकी जांच कर रही है। इतना पता टेक्निकल फेलियर कहीं नहीं है।
तो ये तो पक्का सर्टेन हो गया टेक्निकल फेलियर कहीं नहीं है, कहीं ना कहीं ह्यूमन एरर जरूर हुई है। वो ह्यूमन एरर किस कारणों से हुई है वो कमेटी तहकीकात करके फिर बताएगी। जो जहाँ से जो प्रभावित गाड़ी थी उसको अजमेर ले जाया गया, अजमेर में उनको चाय पानी नाश्ता कराया गया एंड देन फिर आगे उस ट्रेन को यहाँ से चलता कर दिया गया। वंदे भारत उसके बारे में मुझको अभी जानकारी नहीं है, मैं पता लगते आपको बताऊंगा। तो सर अभी बात करें तो कितनी ट्रेनें मतलब इससे प्रभावित हो रही होंगी? मुझको इस वक्त इसकी मैं साइट पर हूँ, साइट रेस्टोरेशन देख रहा हूँ, तो मुझे उसके कितना टाइम लग जाएगा? मतलब 3 लाइन में से 2 लाइन पर का फिटनेस दिया जा चुका है, 3rd लाइन बची है। वो अभी जो ऑफिसर से मैं मीटिंग करके उनसे टाइम लूंगा एग्जैक्टली कब तक हो पाएगा, बट मैं मानता हूं कि अभी 4-5 घंटे लगेंगे। হাই নিউজ নেটওয়ার্ক। পঞ্চমবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। জানিয়ে দিলেন বর্তমানে দুনিয়ায় সবই সম্ভব। সদ্য ফের রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পরেই দিলেন যুদ্ধের হুমকি। পঞ্চমবার প্রেসিডেন্ট হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। সাফ জানিয়ে দিলেন বর্তমান দুনিয়ায় সবই সম্ভব, ফলে আরও একটা বিশ্বযুদ্ধ হতেই পারে। রুশ প্রেসিডেন্ট পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাশিয়া এবং আমেরিকা ন্যাটো বাহিনীর মধ্যে যদি এভাবেই বিরোধ বাড়তে থাকে তবে তার অর্থ হল পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরেই দাঁড়িয়ে রয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ইউরোপকে। রবিবার রাশিয়া নির্বাচনের ফল প্রকাশের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। সেখানেই তাকে প্রশ্ন করা হয় রাশিয়ার সঙ্গে কি সরাসরি সংঘাতে নামতে পারে ন্যাটো। তার উত্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন বর্তমান দুনিয়ায় সবই সম্ভব। তার কথায় সকলের কাছেই বিষয়টা খুব পরিষ্কার, রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নেই। তবে আমার মনে হয় কেউই চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো। Думаю, что все возможно в современном мире, но я уже говорил, и это понятно для всех, что это будет в одном шаге от полномасштабной Третьей мировой войны. Думаю, что в этом вряд ли кто-нибудь заинтересован. ইউক্রেনের যুদ্ধ দেশের অন্তরেই বিরোধ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলেও মনে করা হলেও বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে 88% ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আর ক্ষমতা পুনর্দখল করতেই পশ্চিমী দুনিয়াকে হুমকি দিলেন তিনি। প্রসঙ্গত 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমী দেশগুলির সমালোচনা আক্রমণের মুখে পড়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন একাধিক সময় পরমাণু অস্ত্র বা পরমাণু যুদ্ধ নিয়ে কথা বললেও কখনো ইউক্রেনের উপরে পরমাণু হামলা চালাননি। তবে আমেরিকা যদি ইউক্রেনকে অস্ত্র দিয়ে মদদ দিয়ে থাকে তবে যুদ্ধের পরিণতি খারাপ হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন। গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছিলেন ভবিষ্যতে ইউক্রেনের সামরিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এখনই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।